হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন ফার্স্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে আমরা একটু জানি, পরে জাভা স্টার্ট করব। আগে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেসিক্যালি দুটো কনসেপ্টের উপর কাজ করে, সেটা হচ্ছে ফার্স্টে ক্রিয়েটিং অবজেক্টস। তার মানে এই প্রোগ্রামিং এর মেইন থিম হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে কাজ করতে হবে। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে একটু পরে আমরা দেখতে পাবো অবজেক্ট কি। এই জিনিসটার কাজ, সাপোজ ধরতে পারেন একটা গ্রুপ আমরা ক্রিয়েট করি, একটা গ্রুপ ফর্ম করি। গ্রুপে হয়তো আমি কিছু অ্যাট্রিবিউটস বা কিছু ধরেন ডেফিনিশন দিয়ে দিই গ্রুপের মধ্যে কি কি থাকবে, হয়তো নেম, আইডি, রোল নাম্বার। হয়তো একটা স্টুডেন্টের যদি গ্রুপ করি নেম, আইডি, রোল নাম্বার, সো এটা একটা অবজেক্ট হতে পারে। সো ওই অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে আমাকে এই প্রোগ্রামিংগুলো পুরো কাজ করতে হবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা পুরো এই অবজেক্টের উপর বেস করে। নেক্সট হচ্ছে কন্টেইন বোথ ডাটা এন্ড মেথডস। তার মানে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে কিছু ডেটাস থাকে আর হচ্ছে কিছু মেথডস থাকে। মেথড জিনিসটা কি? মেথডস হচ্ছে আমরা যে ফাংশনসগুলো বলতাম, এই ফাংশনসগুলাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেথডস হিসেবে হচ্ছে নাম থাকে। তার মানে আমরা যে ফাংশনটা করতেছি অ্যাকচুয়ালি আমরা ওই ফাংশনটাকে এই ওপিটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ বলি হচ্ছে মেথড। আমাদের কাজ সেম, এই লেখার স্টাইলটা অনেকটা সেম, একটু ডিফারেন্স থাকবে হয়তো, সবকিছুই সেম। আমাদের ওই যে মেথড ফাংশনকে আমরা কল করতাম না, কল করে কাজ করতাম না, সেইভাবে মেথডও কল করে কাজ করতে হবে, সবকিছুই সেম। জাস্ট আমাদের এটাকে মেথড বলা হয়, আর আগে আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং এ এটাকে হচ্ছে ফাংশনস বলি। নেক্সট, এখন এই ওপি ইউজ করার অ্যাডভান্টেজটা কি? আমার যদি স্ট্রাকচার প্রোগ্রামিং থাকে, সো আমি একটা ল্যাঙ্গুয়েজ শিখলেই তো হয়ে যাচ্ছে, আমাকে কেন আবার এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আসতে হবে বা এটা কেন শিখতে হবে? সো ফার্স্ট কাজ হচ্ছে ফাস্টার এন্ড ইজিয়ার টু এক্সিকিউট। সো এটা খুবই ফাস্টার, খুবই বলবো না, বাট ফাস্টার। এসপিএল থেকে ফাস্টার হবে যখন আপনারা কাজ করবেন দেখবেন। আর ইজিয়ার, ইজিয়ার কেন? যে এই কনসেপ্টগুলো যদি আপনার ক্লিয়ার থাকে, আপনার কাছে হয়তো ইজিয়ার নাও লাগতে পারে। এখন যখন নতুন শিখতেছেন সবকিছু কঠিন লাগে, কারণ এসপিএল শিখছেন তখনও কঠিন লাগছে, এটা শিখবেন এটাও হয়তো এখন কঠিন লাগবে, বাট স্টিল ওগুলা থেকে অনেক ইজিয়ার, কারণ এইটার অনেক সিকোয়েন্স মেইনটেইন করতে হয় না, বা এইটার হচ্ছে আপনার অবজেক্ট ক্রিয়েট করে একটা অবজেক্টকে আপনি বারবার রিপিট করে কাজ করতে পারেন, যেটা আপনি কোড করলে বুঝতে পারবেন। নেক্সট বলা হচ্ছে প্রোভাইডস আ ক্লিয়ার স্ট্রাকচার ফর দ্য প্রোগ্রাম। সো প্রোগ্রামের একটা স্ট্রাকচার বেস করে দেয়। সো আমি যদি কোনো জায়গায় একটা স্ট্রাকচার ক্রিয়েট করি, এই স্ট্রাকচারটাকে আমি বারবার কল করে কাজ করতে পারি। সো একটা স্ট্রাকচার যদি আমি দাঁড় করাইতে পারি, সেটাকে বারবার রিপিট করে কাজ করতে পারি, সো এটাকে বলতেছে যে একটা স্ট্রাকচার। আর এরপর বলতেছে হেল্পস টু কিপ দ্য জাভা কোড DIY। DIY মানে ডোন্ট রিপিট ইয়োরসেলফ এন্ড মেক্স দ্য কোড ইজিয়ার টু মেইনটেইন, মডিফাই এন্ড ডিবাগ। ডোন্ট রিপিট ইয়োরসেলফ বলতে বোঝাচ্ছে আগে যে আমরা হচ্ছে কি করতাম, শুধুমাত্র একটা ফাংশন লিখতাম, ফাংশন লিখে এটা কল করে কাজ করতে পারতাম। এইখানে আমরা নতুন একটা কনসেপ্ট দেখবো, সেটা হচ্ছে ক্লাস। এই ক্লাসগুলো যদি আমরা একটা ক্রিয়েট করি, এই ক্লাসের মধ্যে অনেকগুলো আমাদের ডেটা থাকতে পারে। এটা মানে কি? ভ্যারিয়েবলসগুলো, ভ্যারিয়েবলস বা অ্যাট্রিবিউটস বলবো আমরা এই কোর্সে। অ্যাট্রিবিউটস থাকতে পারে, কিছু মেথডস থাকতে পারে। মেথডস মানে কি? যে ফাংশনসগুলো, কিছু ফাংশনস থাকতে পারে। এই যতগুলো মেথডস, ভ্যারিয়েবল, অ্যাট্রিবিউটস আমরা ইউজ করবো, এই সবগুলো টোটালি আমি অন্য জায়গায় হচ্ছে ইউজ করতে পারবো। তার মানে আমি একটা ক্লাস যখন শিখবো তখন বুঝতে পারবো, সাপোজ একটা ক্লাস, এরকম ধরেন একটা ক্লাস, ক্লাসে কিছু নেই, ক্লাসের আন্ডারে অনেকগুলো মেথডস আছে আর হচ্ছে অ্যাট্রিবিউটস আছে। এই যে অবজেক্টস, অ্যাকচুয়ালি অবজেক্টের মধ্যেই হচ্ছে অ্যাট্রিবিউট থাকে। অবজেক্ট যেহেতু পড়াই নাই, আমি বলতে চাচ্ছিলাম না, সো এটার মধ্যেই হচ্ছে অ্যাট্রিবিউটসগুলো থাকে। সো এইটাকে, এই টোটালটাকে আমি হচ্ছে যদি অন্য জায়গায় বা অন্য কোনো প্রোগ্রাম ইউজ করতে চাই, আমাকে আবার এই টোটালটা লিখতে হবে। আমি জাস্ট এই ক্লাসটাকে কলের মাধ্যমে এই যতগুলো মেথডস আর অ্যাট্রিবিউটস আর ডেটা আছে সবগুলোকে আমি ইউজ করতে পারবো। সো এই জন্যই বলতেছে এখানে যে কনসেপ্টটা ইউজ করে জাভা কোড, এটা হচ্ছে ডোন্ট রিপিট ইয়োরসেলফ, আপনাকে রিপিট করতে হবে না, একই জিনিস। নেক্সট বলা আছে মেক ইট পসিবল টু ক্রিয়েট ফুল রিইউজেবল অ্যাপ্লিকেশনস উইথ লেস কোড এন্ড শর্টার ডেভেলপমেন্ট টাইম। তার মানে এই যে কনসেপ্টগুলো ইউজ করে আপনি খুব ইজিলি রিইউজেবল অ্যাপ্লিকেশন করতে পারবেন। মানে একটা অ্যাপ্লিকেশনকে আপনি অনেকভাবে ইউজ করতে পারবেন। সাপোজ আপনার একটা অ্যাপ্লিকেশন লাগবে, যে অ্যাপ্লিকেশনের কাজ হচ্ছে মনে করেন আপনি জাস্ট গ্রোসারি আইটেমস হচ্ছে ক্রিয়েট করবেন, বাই পারচেজ করার জন্য একটা অ্যাপ্লিকেশন করছেন, গ্রোসারি আইটেম পারচেজ আর সেল করবেন। এই সেম অ্যাপ্লিকেশনটা আপনি আবার চাচ্ছেন হচ্ছে ইলেকট্রনিক্স বা গ্যাজেট আইটেমসের জন্য। সো আপনি ওইটাকে ইজিলি আবার হচ্ছে এটার উপর ইমপ্লিমেন্ট করতে পারবেন। জাস্ট আপনাকে কি করতে হবে? ভ্যালুসগুলো চেঞ্জ করে দিতে হবে।
এখানে রিইউজ করার অপশনটা খুব ইজি, রিইউজটা আপনি খুব ফাস্ট করতে পারবেন। সো এই জন্য কি ডেভেলপমেন্ট টাইমটা কম লাগে। এই জন্য আমাদের যে ইন্ডাস্ট্রিগুলোতে এগুলোতে ম্যাক্সিমাম দেখবেন যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ইউজ হয়। তবে এটা ডিফারেন্স আছে যে আপনি কোন ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্টে যান তাহলে এই ওপি কনসেপ্টটা বেশি কাজে হয়। এখানে অনেক কোশ্চেনস আছে, ওপির অনেক কোশ্চেন আছে, আপনাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে। আবার আপনি যদি এমবেডেড ইঞ্জিনিয়ারিং বা আপনি যে ওই টিভি ফ্রিজের মধ্যে ইঞ্জিনিয়ারিংগুলো হয় এগুলো খুবই শর্ট ইঞ্জিনিয়ারিং বা শর্ট প্রোগ্রামিং থাকে দেখে এইগুলোতে দেখা যাচ্ছে সি প্লাস প্লাস এগুলো সি হিসাবে এই ছোট জিনিসগুলো ইউজ হয়। সরি সি শার্প না, সি ইউজ হয়, সি ইউজ হয় কারণ এটাতে হচ্ছে আপনার প্রোগ্রামিংগুলো হচ্ছে ইজিলি ইনপুট দেওয়া যায় বা ওইটা হচ্ছে শর্ট থাকে দেখে। সো দুইটার মধ্যে ভ্যারিয়েন্স আছে, আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে। বাট রিউজেবল অ্যাপ্লিকেশনগুলোই ম্যাক্সিমাম সফটওয়্যার ইন্ডাস্ট্রি চায়, কারণ আমি একবার সফটওয়্যার ক্রিয়েট করব তারপরে আমি সবার জন্য সেম সফটওয়্যার দেব। সাপোজ আপনি একটা ব্যাংকের জন্য একটা সফটওয়্যার ইউজ করলেন, ক্রিয়েট করলেন, এখন স্টার্ট ব্যাংক আপনার কাছে ওই সফটওয়্যারটা ক্রিয়েট করে দিল, আপনি এটা রেখে দিচ্ছেন, আপনি এখন কি টাকা ব্যাংকে সেল করতে পারবেন, ওয়ান ব্যাংকে সেল করতে পারবেন, কারণ সব ব্যাংক কিন্তু সেম প্রসিডিওরেই চলে, বাট সব ব্যাংক কিন্তু আলাদা। সো সবাই কিন্তু আপনার সফটওয়্যারটা কিনবে। সো আপনি কি করতে যাবেন, এমনভাবে কোডিংটা করতে যাবেন যে আমি একটা সফটওয়্যার যাতে একটা কোম্পানিকে দিলেও বাকি যে ব্যাংকগুলো ওই ব্যাংক বা কোম্পানিগুলোকে যাতে প্রোভাইড করতে পারে। সো রিউজেবল অ্যাপ্লিকেশন আপনাকে ক্রিয়েট করতে হবে। আর রিউজেবল মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আচ্ছা, এখন হচ্ছে দুইটা মেইন অ্যাসপেক্টসের কথা বলা আছে যে দুইটার উপর ডিপেন্ডস করে হচ্ছে এই পুরো প্রোগ্রামিং। একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে অবজেক্টস। সো এই দুইটা জিনিস আমাদের বুঝতে হবে যে এটা একটু আগে বলছিলাম। ফার্স্টটা হচ্ছে ক্লাস কি, ক্লাস হচ্ছে a way of organizing information about a type of data so a programmer can reuse elements when making multiple instances of the data type। তার মানে এই জিনিসটা বোঝাচ্ছে যে একটা ডেটা হচ্ছে আপনাকে অর্গানাইজ করে রাখতে হবে। তার মানে আপনার কাছে অনেকগুলো ডেটা থাকতে পারে। সাপোজ আমি যদি চিন্তা করি নর্মাল ডেটাগুলো কি, যে আপনি একটা স্টুডেন্ট, আপনার নেম থাকবে, আপনার আইডি থাকবে, যেমন আপনার ভার্সিটিতে নেম, আইডি, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ব্লাড গ্রুপ থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে, মোবাইল নাম্বার থাকতে পারে, সেইগুলো অনেকগুলো ডেটা থাকতে পারে আপনার কাছে। আবার হচ্ছে গিয়ে আরেকটা স্টুডেন্ট, ওরও এরকম ডেটা থাকতে পারে। আপনি হয়তো কিছু কাজ করেন, আপনার প্রতি সেমিস্টারে কত নাম্বার পাচ্ছেন এগুলোর একটা ডেটা থাকবে। এই সাবজেক্টে আপনি 80%, ওইটাতে হচ্ছে 95%, ওইটাতে হচ্ছে 85%। সো এরকম। সো এই যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো আমরা হচ্ছে একটা জায়গায় গ্যাদার করি বা হচ্ছে অর্গানাইজ করে রাখি। এগুলো আস্তে আস্তে দেখতে পারবেন। ওই যে জায়গাটা, যে জায়গাটাতে হচ্ছে আমি ইনফরমেশনটা রাখি, ওই জায়গাটাকে আমি বলেছি হচ্ছে ক্লাস। কেন রাখি? আমি যাতে এইগুলোকে রিইউজ করতে পারি, রিইউজ করে আমি বারবার হচ্ছে এটা নিয়ে কাজ করবো। সো রিইউজ করার জন্য এই এলিমেন্টসগুলো আমি যেখানে রাখি এটাকে বলতেছে হচ্ছে ক্লাস। আর এইখানে বলতেছে when making multiple instance of that data type। তার মানে আমি ক্লাসটাকে এমন ভাবে গোছাবো যে এই ক্লাসটাকে আমি মাল্টিপল টাইমস ইউজ করতে পারবো। মানে আমি এখন ক্লাস রিইউজ করতে পারবো। ক্লাস রিইউজ করতে পারবো বলতে এই যে ডাটাগুলো বা ইনফরমেশনগুলো যেগুলো আমি অর্গানাইজ করে রাখলাম আমার ক্লাসের মধ্যে, এই সবগুলোকে আমি ইউজ করতে চাই, তখন আমি কি করব, এই ইনস্ট্যান্স ক্রিয়েট করব, মাল্টিপল ইনস্ট্যান্স। এই ইনস্ট্যান্স ক্রিয়েট করার মাধ্যমে ক্লাসের মধ্যে যে ডেটাগুলো আছে ওগুলো নিয়ে আমি কাজ করতে পারবো। সো আমার বেসিক্যালি ক্লাস কি, ক্লাস হচ্ছে আমার যে ইনফরমেশনগুলো আছে এটাকে অর্গানাইজ ওয়েতে সাজাবো যাতে আমি মাল্টিপল ইনস্ট্যান্স ক্রিয়েট করি। ইনস্ট্যান্স মানে এক্সাম্পল। মনে করেন আপনি ধরেন একটা আম কিনলেন, আম কি একটা প্রোডাক্ট না? সো ক্লাসের একটা প্রোডাক্ট আপনি ইনস্ট্যান্স করতে পারেন, যে ক্লাসের একটা এক্সাম্পল আপনি ক্রিয়েট করলেন। ক্লাসটা আপনি সাজাই নিছেন। ক্লাসটা হচ্ছে বেসিক্যালি একটা ডিজাইন। ডিজাইনের মধ্যে আপনি কি কি ইনপুট দিবেন ওগুলো আপনি ডিজাইন করে রাখবেন, যে আমি নেম রাখবো, আইডি রাখবো, অ্যাড্রেস রাখবো, রোল নাম্বার রাখবো, ফোন নাম্বার রাখবো। কিন্তু যখন আপনি ইনস্ট্যান্সটা ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনি এই ডেটাগুলো ইনপুট দিবেন। সো ক্লাসে বেসিক্যালি আপনি অর্গানাইজ করতেছেন, ওয়ে অফ অর্গানাইজ। তার মানে অর্গানাইজ করে আপনি রাখতেছেন যে কোনটার পর কোনটা ভ্যালুগুলো দিব, ডেটাগুলো আমি কিভাবে রাখবো। আর ওই যে ইনস্ট্যান্স যখন ক্রিয়েট করবো তখনই আমার ভ্যালুগুলো দিতে হবে। আর ইনস্ট্যান্সটাকে একটু পরেই আসবো আমরা। আচ্ছা, নেক্সট কি বলছে, এই ইউজার ডিফাইন্ড টাইপ দ্যাট ডেসক্রাইবস হোয়াট আ সার্টেন টাইপ অফ অবজেক্ট উইল লুক লাইক। এই যে এখন চলে আসে এই যে মাল্টিপল ইনস্ট্যান্স বলতেছি, যখন আমি ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি ওইটা হচ্ছে একটা অবজেক্ট হয়ে যাচ্ছে, যেটা একটু পরেই আমরা আর একটু ডিটেইলস করব। তার মানে ক্লাস আমি কি একটা ডিজাইন করলাম বা একটা প্যাটার্ন ক্রিয়েট করলাম, যে প্যাটার্নের মাধ্যমে আমি হচ্ছে ডিজাইনটা কমপ্লিট করলাম বা অর্গানাইজ করলাম ইনফরমেশনগুলো। আর এই ক্লাসের যখন আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করব, অর্থাৎ আমি একটা প্রোডাক্ট নিব, ওই প্রোডাক্টটাকেই হচ্ছে আমি বলতেছি অবজেক্ট। আর অবজেক্টের যখন আমি
ভ্যালুসগুলো দিয়ে দিব যে আমি প্রোডাক্টের মধ্যে ভ্যালুগুলো কি চাই। সাপোজ স্টুডেন্ট আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম, এই স্টুডেন্টের মধ্যে আমি নেম রাখলাম, আইডি রাখলাম, ডেট অফ বার্থ রাখলাম, ডিও দিয়ে দিলাম, আর হচ্ছে মোবাইল, এরকম কিছু রাখলাম। সাপোজ যখন আমি ক্লাস ক্রিয়েট করতেছি তখন আমি জাস্ট বলতেছি আমি এই কয়েকটা জিনিস রাখবো। আর যখন আমি অবজেক্ট ক্রিয়েট করব ক্লাস থেকে, অবজেক্ট যখন ক্রিয়েট করব তখন আমি কি করব, এই ক্লাসের আন্ডারে যে প্যাটার্নটা দেওয়া আছে বা অর্গানাইজার ওয়েটা দেওয়া আছে এটার মধ্যে আমি জাস্ট ভ্যালুগুলো দিব। ভ্যালুগুলো কি হবে, সাপোজ আমি নেম দিলাম হচ্ছে ধরেন রাম, আইডি দিলাম হচ্ছে ধরেন 222010313, তারপরে ডেট অফ বার্থ দিলাম হচ্ছে 19 মার্চ 2003, লাস্টে মোবাইল নাম্বারটা দিলাম 015 সামথিং সেটা। সো যখন আমি অবজেক্টটা ক্রিয়েট করব অর্থাৎ তার একটা एग्जांपल ক্রিয়েট করতেছি, সেটাকে আমি বলছি অবজেক্ট বা এটাকে আমরা ইনস্ট্যান্স করি। সো ইনস্ট্যান্সেস যখন আমরা ক্রিয়েট করব তখন আমরা ওগুলোকে বলতেছি অবজেক্টস। আর অবজেক্টস ক্রিয়েট করার সময় আমাকে এই ভ্যালুসগুলো দিয়ে দিতে হবে। ক্লাসের মধ্যে ডেটাগুলো আমি সাজায় রাখছি, যে ডেটাগুলো আমি রাখতে চাচ্ছি ওগুলোকে আমার ভ্যালুসগুলো দিয়ে দিতে হবে। সো এটা হচ্ছে সিম্পল, জাস্ট ক্লাস হচ্ছে আমি ডিজাইন, আর অবজেক্ট হচ্ছে ওই ডিজাইনের একটা ফিজিক্যাল একটা আমরা एग्जांपल ক্রিয়েট করে যাব। এখানে কিন্তু বলা হচ্ছে যে অবজেক্ট এ সার্টেন অবজেক্ট উইল লুক লাইক, এটা হচ্ছে আমরা ডিজাইন করি, ইউজার ডিফাইন ডিজাইন, যেটা ডেসক্রাইব করে কি অবজেক্ট কি রকম দেখতে। সো অবজেক্ট যদি আমি এটা ক্রিয়েট করি, অবজেক্ট দেখতে কি রকম হবে, অবজেক্টের মধ্যে একটা নেম থাকবে, একটা আইডি থাকবে, ডেট অফ বার্থ থাকবে, আর হচ্ছে ফোন নাম্বার থাকবে। সো এই যে অবজেক্টটা দেখতে কেমন হচ্ছে এটা আমরা ডিজাইন করে রাখছি ক্লাসে। সো এই জিনিসটাই বলা হচ্ছে এখানে। আচ্ছা, নেক্সট অবজেক্টে কি বলা হচ্ছে, অবজেক্ট হচ্ছে কালেকশন অফ রিলেটেড ডেটা অর ফাংশনালিটি। তার মানে অবজেক্টের মধ্যে এই যে ডেটাগুলো আছে, ডেটা বা ফাংশনালিটিস গুলো থাকবে। ফাংশনালিটিস কি, যে মেথডসগুলো বলছিলাম, মেথডসগুলো থাকতে পারে, এটা আমরা যখন ক্রিয়েট করব তখন দেখতে পারবো। সো অবজেক্টের মধ্যে বেসিক্যালি কি থাকবে, এই যে ডিজাইনটা করলাম ক্লাসের, এই ডিজাইনের যে ডেটাগুলো আছে বা ফাংশনালিটিস গুলো আছে এখানে, ফাংশনালিটিস গুলো এখানে থাকবে। তারপর বলা আছে দ্য অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ আ ক্লাস, ওই যে যেটা বলছিলাম ইনস্ট্যান্স মানে একটা एग्जांपल বা প্রোডাক্ট। সো প্রোডাক্টটা হচ্ছে ক্লাসের যে প্রোডাক্টটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অবজেক্ট। সো ক্লাস আর অবজেক্ট একটু বুঝে গেছে? কোশ্চেন আছে কারো না? তাহলে আমরা একটু ডিফারেন্সিয়েশনটা দেখি। এ ক্লাস ইজ আ টেমপ্লেট ফর ক্রিয়েটিং অবজেক্টস ইন প্রোগ্রাম। সো টেমপ্লেট মানে বুঝাচ্ছিলাম ওই যে ডিজাইন বা প্যাটার্ন। সো ক্লাস হচ্ছে আমরা ডিজাইন বা প্যাটার্ন, এটার মাধ্যমে হচ্ছে আমি কি করতে পারি, অবজেক্টস ক্রিয়েট করার একটা ডিজাইন আমি ডেফিনিশনটা দিয়ে দিলাম যে ক্লাসের মধ্যে আমি যেভাবেই রাখবো ওইটাই হচ্ছে আমার অবজেক্টটা দেখতে ওইরকমই হবে। অবজেক্ট কি বলা হচ্ছে, যে অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ আ ক্লাস। সো ক্লাসের ইনস্ট্যান্স মানে ক্লাসের एग्जांपल বা আউটপুট বা রেজাল্ট বা প্রোডাক্ট যেটা আমরা বলতেছি এটা। নেক্সট হচ্ছে দ্য ক্লাস ইজ আ লজিক্যাল এন্টিটি। ক্লাস লজিক্যাল এন্টিটি কেন, কারণ ক্লাসটা আপনি কখনোই দেখতে পারবেন না বা ক্লাসটা আপনি ডাইরেক্ট কখনো কাজ করবেন না। ক্লাসটাকে নিয়ে যখন কাজ করতে হবে তখন আমাকে অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। সো অবজেক্ট করা মানে হচ্ছে অবজেক্ট হচ্ছে একটা ফিজিক্যাল এন্টিটি। সো ক্লাসটা আমি ডিজাইন করলাম, ডিজাইনের পরে যখন আমি বেসিক্যালি ওইটার একটা एग्जांपल ক্রিয়েট করলাম তখন সেটাকে আমরা বলছি ফিজিক্যাল এন্টিটি দিচ্ছি। আর ফিজিক্যাল এন্টিটি দেওয়া মানে ওটা অবজেক্ট। সাপোজ আপনি যখন একটা বিল্ডিং যখন ক্রিয়েট করে সিভিল ইঞ্জিনিয়াররা, আমরা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচার একটা ম্যাপিং করে না, তারা একটা ডিজাইন করে যে আমি সাপোজ বিল্ডিং করব, তার একটা খাতার মধ্যে বিল্ডিংটা আছে, এখানে জানালা হবে, এখানে গেট হবে, এরকম করে ডিজাইনটা করে না। সো এই ডিজাইনটা হচ্ছে ক্লাস। আর যখন আপনি মেইনলি এই বিল্ডিংটা বানালেন, এখানে হয়তো আপনি দিলেন দরজাটা রেড কালার, জানালার মধ্যে হচ্ছে দুইটা গ্রিল দিয়ে রাখছেন, পরে যখন আপনি একটা বিল্ডিং দাঁড় করালেন সেটাকে হচ্ছে আমরা বলতেছি অবজেক্ট। সো ক্লাসটা কিন্তু আপনি জাস্ট দেখতে পারতেছেন, আচ্ছা ক্রিয়েট করছি ওকে রাখছি, কিন্তু ক্লাস কিন্তু ফিজিক্যালি কিছু না যেটাকে আপনি করতে পারবেন বা কিছু করতে পারবেন, জাস্ট আপনি একটা ডিজাইন করে রাখছেন প্যাটার্ন। আর অবজেক্টটা যখন ক্রিয়েট করছেন, যখন আপনাকে ক্রিয়েট করা শেষ, যখন আপনি ফিজিক্যালি দেখতে পাচ্ছেন ওইটা নিয়ে কোনো কাজ করতে পারতেছেন, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে অবজেক্ট। আরেকভাবে বলা যায়, সাপোজ আপনি একটা গাড়ি নিচ্ছেন, গাড়ির কি থাকে, গাড়ি হচ্ছে চারটা চাকা থাকবে, হয়তো সিট থাকবে, দুইটাও থাকতে পারে বা চারটা থাকতে পারে। গাড়িটা দেখতে অনেকটা এরকম হবে, যদি আমি একটু আঁকাই, সাপোজ এইটা একটা গাড়ি দেখতে ছোটবেলায় একদম ধরেন এটা
হচ্ছে চারটা চাকা থাকবে, তারপর হচ্ছে কিছু উইন্ডো থাকবে, সিট থাকবে ভিতরে, তারপরে এখানে টেল লাইট হেডলাইট থাকবে। সো এই ডিজাইনটা করলাম, এটা হচ্ছে একটা ক্লাস। যে আমি এই প্যাটার্নগুলো আমাকে রাখতে হবে, একটা গাড়ি ক্রিয়েট করতে হবে। যখন আমি এই সেম টাইপ একটা গাড়ি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে এখানে হয়তো আমি এখানে গাড়ির মধ্যে গাড়ির চাকার কালার দিলাম হচ্ছে ব্লু, সাপোজ একটু ব্লু কালার দিলাম, চাকাটা হচ্ছে ব্লু। তারপরে এই গাড়ির মধ্যে হচ্ছে সিট দিলাম ব্লুটা, তারপর হচ্ছে এখানে টেল লাইটটা একটু হলুদ কালার দিলাম, নীল কালার দিলাম, ডিজাইন করে আমি বসাইলাম এই ভ্যালুগুলা, নাম দিলাম হচ্ছে এটা ফেরারি, ফেরারি গাড়ি। সো এটার নাম দিলাম। সবকিছু কি আমি ডিজাইন করলাম, স্ট্রাকচার এটাই থাকে, তো আমি এখন কি ভ্যালুসগুলো দিয়ে দিলাম। ভ্যালুসগুলো দিয়ে দিলে একটা ফিজিক্যাল গাড়ি আমি ক্রিয়েট করলাম, যেটা আমি চাচ্ছি। সাপোজ মার্সিডিজ করলাম বা ফেরারি করলাম, ফেরারি একটা গাড়ি ফেরারি আচ্ছা ফেরারি দেখছি এরকম না, ঠিক আছে, ধরেন একটা ফেরারি। ফেরারির আগে অনেক আগে আপনারা যখন হচ্ছে গিয়ে ঘুমাইতেন কোন এক জায়গায়, তখন আর ফেরারি। তো ফেরারি দেখতে এরকম। তো ফেরারি যখন আমি ক্রিয়েট করলাম, ফেরারির গাড়ির কালার দিলাম নীল কালার গাড়ি, কালো চাকা বা হলুদ কালার টেল লাইট, হেডলাইট এরকম। তো তখন হচ্ছে ওইটাকে আমি বলতেছি অবজেক্ট। যে আমি একটা ফিজিক্যাল এন্ট্রি করে ফেলছি, ফিজিক্যাল একটা দেখার মধ্যে একটা এন্ট্রি ক্রিয়েট করছি, এটাকে আমি তখন বলতেছি অবজেক্ট। ডিজাইনিং ক্লাস, আর যখন ফিজিক্যালি আমি একটা রূপ দিচ্ছি তাকে, লাইক এক্সাম্পল একটা প্রোডাক্ট ক্রিয়েট করতেছি, তখন এটাকে বলতেছি হচ্ছে অবজেক্ট। আচ্ছা, নেক্সট একটা যেটা বলা আছে, a class does not allocate memory space when it is created। আচ্ছা, এই জিনিসটা একটু মাথায় রাখেন। ক্লাসটা যখন আমরা ডিজাইন করি, অর্থাৎ আমাদের প্রোগ্রামে যখন আমরা ক্লাসটা ক্রিয়েট করব, অর্থাৎ আমরা তো এখানে জাভা শিখতেছি, জাভা যখন ক্রিয়েট করে কাজ করব, যখন ক্লাস ডিজাইন করলাম, ক্লাস কোনো স্পেসিফিক মেমরি সে নিবে না, অর্থাৎ সে কোনো মেমরি সেভ করে রাখবে না ডেটাগুলো রাখার জন্য। আর র্যামের মধ্যে বা আপনারা বলতে পারেন যে হার্ড ড্রাইভের মধ্যে, যেটা দিয়ে বলেন বেসিক্যালি র্যামের মধ্যেই থাকে, র্যাম থেকেই হার্ড ড্রাইভে হচ্ছে শিফট হয়। সো সে কি করবে, কোনো মেমরি স্পেস নিবে না, সে জাস্ট ডিজাইন রাখছে, ওকে ডিজাইন আছে, তার নিজের যতটুকু জায়গা লাগবে সে রাখবে। কিন্তু সে এক্সট্রা করে যে ওইখানে একটা নেম বসবে, নেম কি হয়, স্ট্রিং হয়, এটা আমরা জানি। সো স্ট্রিং এর জন্য একটা জায়গা রাখবে না, আইডিতে হচ্ছে কি কি থাকতে পারে, ইন্টিজার, ইন্টিজারের জন্য জায়গা রাখবে না। সো এরকম করে সে ভ্যালুসগুলোর জন্য কোনো জায়গা রাখবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি অবজেক্ট ক্রিয়েট করতেছেন। যখন আপনি অবজেক্ট ক্রিয়েট করবেন, অবজেক্ট কি করবে, allocates memory space whenever they are created। তার মানে অবজেক্ট যখন ক্রিয়েট করবেন, তখন এই যে ভ্যালুসগুলো রাখার জন্য তার জায়গা দরকার। সো এই ভ্যালুসগুলো রাখার জন্য সে জায়গা হচ্ছে মেমরিতে নিয়ে নেবে। সো সে কি করবে, মেমরিতে নেওয়ার জন্য জায়গাগুলো রাখবে। সো ক্লাস যখন নিলাম আর ডিজাইন করলাম, ডিজাইনে সে কোনো স্পেস রাখবে। যখনই আপনার দরকার পড়বে এই ডিজাইনটা নিয়ে কাজ করার জন্য, আপনাকে কি করতে হবে, একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্ট ক্রিয়েট করা মাত্রই হচ্ছে এই ভ্যালুসগুলো রাখার জন্য একটা স্পেস ক্রিয়েট করে দেবেন, আর তখন আপনি ভ্যালুসগুলো দিয়ে দিবেন কাজ করার জন্য। এটা কি বুঝা গেছে মেমরি স্পেস কেন লাগে না বা কেন নেয় না? নেক্সট বলা আছে ইউ ক্যান ডিক্লেয়ার ক্লাস অনলি ওয়ান্স। আচ্ছা, এখানে বলা আছে যে আপনি যখন একটা প্রজেক্ট করবেন, একটা প্রজেক্টের একটা ফাইল আপনি একটা ক্লাসে হচ্ছে ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ আপনি যখন একটা ফাইল নিয়ে কাজ করতেছেন বা একটা যে পেজ নিয়ে কাজ করতেছেন, তখন ওই পেজে শুধুমাত্র আপনি একটা ক্লাসে করতে পারবেন। এটা আমরা একটু পরবর্তীতে আরো ইন ডেপথে দেখবো যে আরো কিছু কাজ করা যায়। বাট আপনি বাই ডিফল্ট একটা ক্লাস, বেসিক্যালি একটা পাবলিক ক্লাস ইউজ করতে পারবেন। এটা আমরা পরবর্তীতে বুঝতে পারবো যে ডিফারেন্সটা কি। সো আপনি একটা ক্লাস, যে কোনো শুধুমাত্র একটা ক্লাস হচ্ছে আপনি ডিক্লেয়ার করতে পারবেন, একটা ক্লাস নিয়ে কাজ করতে পারবেন। স্যার একটা ক্লাস কি আরো প্রোগ্রাম ইউজ করতে পারবো? আরো প্রোগ্রামে, হ্যাঁ, আরো প্রজেক্টে আপনি চাইলে ওগুলো নিয়ে এসে কাজ করতে পারবেন। এটার জন্য তো রিইউজেবল অ্যাপ্লিকেশন বলা হয়। নেক্সট বলছে ইউ ক্যান ক্রিয়েট মোর দ্যান ওয়ান অবজেক্ট ইউজিং আ ক্লাস। তার মানে আপনি একটা ক্লাস ক্রিয়েট করবেন একটা প্রোগ্রামের মধ্যে, আপনার প্রোগ্রামের মধ্যে, এর বেশি আপনি করতে পারবেন না। কিন্তু ওই যে ক্লাস, ওই ক্লাসের মধ্যে আপনি অনেকগুলা অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন। তার মানে ক্লাসের মধ্যেই কিন্তু আমার অবজেক্টগুলো থাকে। সো ওই ক্লাসের মধ্যে আমি চাইলে এটাকে অবজেক্ট 1 বলতে পারি, তারপরে এইরকম সেম ভাবে আরেকজনের জন্য হয়তো এন্ট্রি দিতে পারি। এন্ট্রিতে কি থাকবে, ওই যে নেম থাকবে, সাপোজ ধরেন আলী লিখলাম, আইডি লিখলাম, সেম ক্লাসে ডিওবি সেটা দিলাম 19 বা 20, হ্যাঁ সেম ক্লাসে হচ্ছে 20 মার্চ 02, আর ফোন নাম্বার দিলাম 017 সামথিং। সেইখানে কি আরেকটা আমি অবজেক্ট ক্রিয়েট করব। সো একটা অবজেক্ট হইতে হবে, এরকম আমি যতগুলো আমার দরকার ততগুলো মাল্টিপল অবজেক্ট আমি ক্রিয়েট করতে পারি। এই যে অবজেক্টগুলো ক্রিয়েট করতে পারি, এটাই বলছে যে
আপনি একটা ক্লাসের মধ্যে আপনি মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন, বাট ক্লাস কিন্তু আপনি একবারই হচ্ছে ইউজ করতে পারবেন। ল্যাবে যখন আমরা ক্লাসগুলো ক্রিয়েট করব তখন দেখব যে আমরা একটা ফাইলের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করতে পারি, মাল্টিপল ক্রিয়েট করতে পারি। নেক্সট এক্সাম্পল বলতেছে হচ্ছে ক্লাসের এক্সাম্পল কি কার, যেটা একটু আগে বলছিলাম যে একটা গাড়ি হচ্ছে এক্সাম্পল। বাট ওই গাড়িটা যখন জাগুয়ার হয়ে যাচ্ছে, জাগুয়ারের হয়তো কিছু হুইলটা অন্যরকম, কালারটা অন্যরকম, শেপটা অন্যরকম, ডিজাইনটা অন্যরকম, তখন কি আমি বিভিন্ন কারের শেপের স্ট্রাকচারের মধ্যে কিছু ভ্যালু দিচ্ছি। ভ্যালুস কি দিচ্ছি? সাপোজ জাগুয়ারের এখানে হচ্ছে এইভাবে হচ্ছে উপরে উঠছে গাড়ির মধ্যে, সো জাগুয়ারের গাড়িটা হয়তো এইরকম ডিজাইন করা, শেপ কিন্তু করে থাকতেছে, অর্থাৎ প্যাটার্ন কিন্তু সেম, বাট আমি নিজে ভ্যালুসটা চেঞ্জ করে দিচ্ছি, হাইট কমাই দিচ্ছি, ওয়েট কমাই দিচ্ছি। এখানে হয়তো এইভাবে আছে, এখানে তো সিট গুলো, সো আমি কি ডিজাইনিং ভ্যালুসগুলো চেঞ্জ করতেছি। বাট চাকা কিন্তু চারটাই থাকে, চারটা চাকা না থাকলে কিন্তু এটা বাইক হয়ে যাবে, টু হুইলার্স হয়ে যাবে, বা সিক্স হুইলার হলে কিন্তু এটা পিকআপ বা ট্রাক হয়ে যাবে। সো এইটার एग्जांपल হচ্ছে জাগুয়ার, বিএমডব্লিউ, টেসলা। মানে কার হচ্ছে আমার প্যাটার্ন, যে কারের মধ্যে এগুলো থাকবে, আর যখন স্পেসিফিকলি আমি যে ভ্যালুগুলো চেঞ্জ করে একটা নাম দিব, তখন সেটা জাগুয়ার, বিএমডব্লিউ হচ্ছে আমার অবজেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, লাস্টে বলা আছে কি ক্লাস জেনারেটস অবজেক্টস, ক্লাস অবজেক্ট জেনারেট করে, এটা তো আপনারা এতক্ষণ বুঝে ফেলেছেন। আর এখানে কি বলতেছে অবজেক্টস প্রোভাইড লাইফ টু ক্লাস। এটা ক্লাস বলতে বোঝাচ্ছে যে অবজেক্ট যদি না থাকে তাহলে কি আপনি ক্লাসটা নিয়ে কোনো কাজ করতে পারবেন, ক্লাসের কোনো স্পেসিফিক কিছু আপনি ইউজ করতে পারতেছেন না। সো অবজেক্ট অ্যাকচুয়ালি ক্লাসের লাইফ। সো ক্লাস না থাকলে, সরি অবজেক্ট না থাকলে ক্লাসের কোনো ভ্যালুস নেই, এটাই জাস্ট বোঝাচ্ছে, আর কিছু না। সো এখন আমরা হচ্ছে একটা ওপে সিম্পল কোড দেখি। সিম্পল কোড কি একদম ফার্স্টে এখানে যদি দেখেন যে ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাবলিক ক্লাস মেইন। পাবলিক কেন দিতে হবে এটা আমি কিছুদিন পরে পড়াবো। এটার মধ্যে কিছু ভ্যারিয়েন্স আছে, আমাদের চেঞ্জেস আছে। এখানে আপনাদের এক্সেস মডিফায়ার বলে এগুলোকে। সো এক্সেস মডিফায়ার কোনটা কখন দিতে হয় এটা আমরা দেখব। সো আপনারা বেসিক্যালি দিবেন পাবলিক ক্লাস, আর এখানে হচ্ছে মেইন দিবেন। ও জাভা কিন্তু হচ্ছে আপনার কেস সেনসিটিভ না, সো এটাতে কোনো প্রবলেম হয় না তেমন একটা, বাট কিছু ক্ষেত্রে কিওয়ার্ডসের ক্ষেত্রে প্রবলেম হয়, কিওয়ার্ডসের প্রবলেম। আচ্ছা যাই হোক, সো আপনারা এখানে কি করতে হবে পাবলিক ক্লাস, এইটা হচ্ছে ক্লাসের নেম। ক্লাসের নেম হচ্ছে দিচ্ছেন আপনি মেইন, আপনি যে কোনো নাম দিতে পারেন ক্লাসের, ক্লাসের নামটা যে মেইন দিতে হবে এরকম কিছু না, আপনি যে কোনো আপনার নামও দিতে পারেন, প্রবলেম নেই। সো আপনি একটা ক্লাস ক্রিয়েট করলেন, এইখানে আপনি হচ্ছে কি নিচ্ছেন, একটা অ্যাট্রিবিউটস নিচ্ছেন বা ডেটা নিচ্ছেন বা ভ্যারিয়েবল নিচ্ছেন, এগুলোকে আমরা বলে হচ্ছে অ্যাট্রিবিউটস জাভাতে, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আর এইখানে আমাদের মেইন যে ফাংশনস ক্রিয়েট করতাম না আমরা ক্লাস এসপিএল এ, এখানে জাভাতে আমাদের হচ্ছে একটা মেইন মেথড ইউজ করতে হবে, যেটাকে আমরা বলতেছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেথড। পাবলিক স্ট্যাটিক কেন বলতেছি, এটা হচ্ছে সবাই ইউজ করতে পারে পাবলিক, ও এইখানেও ক্লাসটা সবাই ইউজ করতে হবে, এইজন্য পাবলিক গ্রুপ মাথায় রাখেন। পাবলিক লেখা হ্যাঁ অবশ্যই লিখে রাখবেন, না লিখলেও কাজ হবে, বাট পাবলিক লেখাটা দরকার। স্ট্যান্ড কিছু জায়গায় আমরা হচ্ছে চেঞ্জ লিখবো, সো কিছুদিন পরে বুঝতে হবে কেন পাবলিক লিখতে হয়, কেন পাবলিক লিখতে হয়। স্যার এত কিছু কেন লিখবেন? কোডটা রান করার জন্য। আচ্ছা, তারপর লেখেন ভয়েড মেইন। ভয়েড মেইন তো আমরা জানি, জাস্ট এক্সট্রা অ্যাড হয়েছে কি পাবলিক স্ট্যাটিক। স্ট্যাটিক বলতে বোঝাচ্ছে যে এইখানে যে ভ্যালুসগুলো আছে রান করার সময় এগুলা চেঞ্জ হবে না, সো স্ট্যাটিক থাকবে এই যে কোডসগুলো এখানে। আর এইটা হচ্ছে প্যারামিটার, আপনারা তো জানেন, এখানে হচ্ছে স্ট্রিং আর্গুমেন্টস দেওয়া আছে। আর্গুমেন্টস কেন, কারণ এখানে কিছু আমরা যখন মেইন মেথডটা ইউজ করব, এখানে স্ট্রিং আর্গুমেন্ট, সেই এখান থেকে কিছু আর্গুমেন্টস হচ্ছে পাস করে, পাস করার মাধ্যমে এটা রান করে, এই জন্য হচ্ছে স্ট্রিং আর্গুমেন্ট। এটা আপাতত মাথায় রাখেন যে আর্গুমেন্ট হিসেবে আমি স্ট্রিং পাস করতেছি, এটা আমরা পরবর্তীতে আরেকটু ক্লিয়ার করব। এইখানে দেখেন একটা অবজেক্ট ডিক্লেয়ার করা হয়েছে। এই অবজেক্টটা ডিক্লেয়ার করার জন্য আমাদের একটা রুলস আছে। রুলসটা কি, আমি যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব সেই ক্লাসের নামটা প্রথমে ফার্স্ট লিখতে হবে, অবজেক্টের নাম, সরি ক্লাসের নাম। সবাই তো এইটুকু ক্লিয়ার যে অবজেক্ট অ্যাকচুয়ালি কি হয়, ক্লাসের মধ্যে যে আমি প্যাটার্নটা ক্রিয়েট করছি ওইটাই হচ্ছে আমি অবজেক্টে লিখি বা অবজেক্টে কাজ করি। তার মানে আমাকে ফার্স্টে লিখতে হবে যেই ক্লাসটা নিয়ে আমি কাজ করতেছি, এইটার ক্ষেত্রে যেমন আমি মেইন ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, অর্থাৎ মেইন ক্লাসে যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা নিয়ে আমি কাজ করব, ওই ডিজাইনটাই আমি হচ্ছে অবজেক্টে বা এক্সাম্পল হিসেবে ক্রিয়েট করব। সো মেইন ক্লাসের নাম আমাকে দিতে হবে যে ক্লাসটা আমি ক্রিয়েট করতে চাই। নেক্সট দিতে হবে অবজেক্টের নেম। এখানে অবজেক্টের নেম ওবিজে দাও, মাই ওবিজে, সো আপনার মাই ওবিজে বা যে কোনো কিছু দিতে হবে।
এই জিনিসটা খেলা আছে আমরা ফার্স্ট ইয়ার হচ্ছে স্মল লেটারস দিই, তারপরে হচ্ছে পরের ওয়ার্ডটা ক্যাপিটাল দিই। কেন ক্যামেল কেসটা ইউজ করি? কেন? কারণ আমাদের বুঝতে যাতে সুবিধা হয়, এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ইন্ডাস্ট্রি, সো এটা আমরা ইউজ করার ট্রাই করব। আর আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা এটা এখনই বলে ফেলি, এটা যদিও পরে দেখব, ক্লাসের নেম সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, এইটা মাথায় রাখবেন। ক্লাসের নেমটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব, স্মল লেটারও হবে, বাট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বা ইন্ডাস্ট্রি লেভেলের প্র্যাকটিস হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটারস দিয়ে স্টার্ট হবে। সো ক্লাসের নেমটা প্রথমে ক্যাপিটাল লেটারস দিয়ে আমরা হচ্ছে স্টার্ট করব। আচ্ছা এখানে কি আমরা করলাম? ক্লাসের নেম, ক্লাস নেম, তারপরে লিখলাম কি অবজেক্টের নেম, অর্থাৎ অবজেক্ট আমি যেই নামে রাখতে যাচ্ছি, যে কোনো নামে রাখতে হবে, এটাতে কোনো আমাদের প্রবলেম নেই। জাস্ট ওই যে ভ্যারিয়েবলস এর যে একটা রুলস ছিল না, যে ফার্স্টেই আমাদের হচ্ছে সিনট্যাক্স দেওয়া যাবে না, ওই যে ডলার সাইন দিয়ে স্টার্ট করা যাবে না, ওগুলা হচ্ছে সেম জিনিসগুলো, এটা আমরা পরে পড়ব কিছুদিন পরে রুলসগুলো। তারপর আমাদের দিতে হবে হচ্ছে এখানে নিউ লিখতে হবে, কারণ আমরা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই। কি অবজেক্ট ক্রিয়েট করতে চাই? মেইন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে চাই। সো মেইন ক্লাসের অবজেক্ট আমি ক্রিয়েট করে এখানে দিতে হবে। এইখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কারণ কি? এখানে কিছু প্যারামিটার থাকে, এইটার ক্ষেত্রে কোনো ভ্যালুস আমার দিতে হচ্ছে না, আরেকটু পরে বুঝবেন, তারপর মাথায় রাখেন ভ্যালুস দিতে হচ্ছে না। ভ্যালুস কি? এই যে x y, এখানে কোনো ইন্টিজার x, সাপোজ ইন্টিজার x এর একটা ভ্যালু আমাকে দিতে হতো, তাহলে ওই প্যারামিটার ওই ভ্যালুগুলো পাস করে আমি এখান থেকে পাস করব, বাট এখানে আমাকে দিতে হচ্ছে না দেখে আমি জাস্ট এটা ফাঁকা রাখতেছি। সো ধরেন ক্লাস দিয়ে এখন জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এটা ম্যান্ডেটরি। সো এটা নিয়ে এইটুকু করলে কি হবে? আপনি বেসিক্যালি এখানে কি করতেছেন, এখন এই পুরোটার মধ্যে মেইন ক্লাসের একটা জায়গা নিচ্ছেন, যেটা জায়গাটার নাম নিচ্ছেন মাই অবজেক্ট। ওই জায়গার মধ্যে আপনি মেইন ক্লাসের একটা প্যাটার্ন ক্রিয়েট করতেছেন, অবজেক্ট, ওই অবজেক্টটা আপনি রাখতেছেন। বুঝতে পারছেন? স্যার নিউ মেইনটা আমরা নিউ মেইন হচ্ছে আপনি নতুন মেইনের ক্লাসের একটা নতুন एग्जांपल ক্রিয়েট করলেন, অর্থাৎ প্রোডাক্ট নিলেন। ক্লাসটা তো একটা কি ডিজাইন না? ডিজাইনের একটা एग्जांपल আপনি ক্রিয়েট করলেন, বা ইনস্ট্যান্স বলে এটা। ইনস্ট্যান্স আপনি প্রোডাক্ট ক্রিয়েট করলেন, এটা হচ্ছে এইটুক পার্টে করতেছেন, কিন্তু প্রোডাক্টটা ক্রিয়েট করে তো আমার রাখা লাগবে কোথাও, কোন জায়গায় রাখবেন? এখন আপনি যদি ওয়াটার বোতল নেন, ওয়াটার বোতলে নিয়ে যদি আপনি এইখানের মধ্যে বিশাল বড় একটা লোহা রাখতে চান, যে আমি 5 কেজি একটা লোহা রাখবো, এটা তো পারবেন না। সো ওয়াটার বোতলে আপনি কি করতে পারবেন? লিকুইডই রাখতে পারবেন, হয় পানি রাখবেন বা দেখতে একই রকম তেল রাখবেন, কিছু একটা রাখবেন। সো ওয়াটার বোতলে যেহেতু ওয়াটার রাখতে হয়, এই সেম কনসেপ্ট আপনাদের এখানেও ইউজ করতে হবে। সো আমাকে যদি মেইন ক্লাসের একটা অবজেক্ট রাখতে হয়, অর্থাৎ মেইন ক্লাসের একটা, সাপোজ 1 লিটার পানি যেরকম ধরেন প্রোডাক্ট, মেইন ক্লাসের একটা প্রোডাক্ট, মেইন ক্লাসের একটা প্রোডাক্ট রাখতে হবে, কিন্তু এটা রাখার জন্য কোন জায়গায় রাখতে হবে? এটা কি ওয়াটার বোতল রাখি? সো মেইন ক্লাসের অবজেক্ট রাখার জন্য কি মেইন ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। মেইন ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলে, যেটার নাম দিলেন মাই অবজেক্ট, ওইটার মধ্যে আমি ওই প্রোডাক্টটা রাখবো। সো আমাকে যে পাত্রে রাখতে হবে, ওই পাত্রটা আর আমি যে জিনিসটা রাখতে যাচ্ছি ওইটা সেম হইতে হবে। যদি সেম না হয় তাহলে প্রবলেম হবে। বুঝতে পারছেন? সো এই কারণে প্রথমে আমি পাত্রটা ডিসাইড করতেছি যে এই জায়গায় রাখবো। স্পেস কি? মেইন ক্লাসের মতো একটা অবজেক্ট ক্রিয়েট করার জায়গা নিলাম আমি, এইটুক জায়গায়, যেটা নাম দিলাম মাই অবজেক্ট। আর ওইটার মধ্যে মেইন ক্লাসের একটা আমি एग्जांपल ক্রিয়েট করলাম বা প্রোডাক্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে রাখতেছি। এই কারণেই হচ্ছে আমার ফুল লাইনটা লেখা। সবাই কি বুঝতে পারছেন? यस স্যার। কোশ্চেন আছে কারো? আচ্ছা, তাহলে আমার এইটুক পার্টে কি একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা বলতেছিলাম কি অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে আমি ক্লাসের মধ্যে যে জিনিসগুলো আছে ওগুলোকে আমি ইউজ করতে পারি, অর্থাৎ ক্লাসের যে ডিজাইনগুলো আছে ডিজাইনগুলোকে আমি ইউজ করতে পারি। এই ক্লাসের ডিজাইনে কি আছে? int x = 5, মানে ইন্টিজার একটা ভ্যারিয়েবলের নেম হচ্ছে x, যেটার ভ্যালু হচ্ছে 5। তার মানে আমাদের যে শর্ত বা রুলস অনুযায়ী মেইন ক্লাসের মধ্যে আমি যখন অবজেক্ট ক্রিয়েট করব, তখন আমি এই x ভ্যারিয়েবলটাকে ইউজ করতে পারবো, কারণ এটা আমার মেইন ক্লাসের মধ্যে আছে। সো এখন যখন আমরা এই সিস্টেম আউট ডট প্রিন্টএল, এটার মাধ্যমে হচ্ছে আমরা একটা লাইন প্রিন্ট করি। সিস্টেম আউট ডট প্রিন্টএল আমরা সিতে কি করতাম? প্রিন্টএফ করতাম না? এই সিস্টেম আউট ডট প্রিন্টএল সেম কাজই করে, জাস্ট এখানে এলএন দেওয়া মানে হচ্ছে যখন প্রিন্ট করবে তারপর একটা নিউ লাইন ক্রিয়েট করে ফেলবে অটোমেটিক। আর যদি শুধুমাত্র প্রিন্ট থাকতো তাহলে হচ্ছে সেই নিউ লাইনটা ক্রিয়েট করবে, জাস্ট এইটুকু ডিফারেন্স। আর লেখার জন্য সিস্টেম আউট মানে সিস্টেম থেকে একটা আউটপুট জেনারেট করতেছি, সিস্টেম
সিস্টেম ডট আউট আর প্রিন্ট করতেছি কি এই জিনিসটা। এখন এখানে আসি যে আমি বলছিলাম ক্লাসের মধ্যে থেকে আমি কোনো একটা ডেটা যদি থাকে সেটা অবজেক্টের মাধ্যমে আমি ইউজ করতে পারবো, অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে। আর আমার অবজেক্টের নাম মাই ওবিজে, মাই ওবিজে না, সো মাই ওবিজের মাধ্যমে আমি কি করব, এই এক্সটাকে হচ্ছে ইউজ করতে পারবো। তার মানে আমাকে মাই ওবিজের রেফারেন্সটা দিতে হবে, অর্থাৎ যেই অবজেক্ট ওই রেফারেন্সটা দিয়ে ডট দিয়ে এক্স দিতে হবে, যে ভ্যারিয়েবলটা আমি দেখতে চাই। তাহলে ডট এক্স দিলে এই এক্স এর ভ্যালুটা কি 5টা প্রিন্ট হয়ে যাবে। এখন এখানে যদি y থাকতো তাহলে আমি কি করতাম, মাই ওবিজে ডট y। সো আমাকে রেফারেন্সটা এমন ভাবে দিতে হবে যে অবজেক্টের থ্রুতে আমি কাজ করতে যাচ্ছি ওই অবজেক্টের নেমটা দিতে হবে, আর এরপরে যে ভ্যারিয়েবলটা বা ইনস্ট্যান্স বা অ্যাট্রিবিউটস, ভ্যারিয়েবল না অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে অ্যাট্রিবিউটস, এটা ডেটা বা অ্যাট্রিবিউটস, যে অ্যাট্রিবিউটটাকে আমি হচ্ছে দেখতে চাই বা ইউজ করতে চাই ওইটার নেম দিতে হবে। এই কাজটা করতে হবে। অথবা আমি আরেকটা কাজ করতে পারি যে আমি আরেকটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে int z, z এর মধ্যে আমি my obj ডট x টা রেখে নিলাম, রেখে নিয়ে জাস্ট ওইটাই প্রিন্ট করলাম, সেম ভাবে সিস্টেম ডট প্রিন্টলন দিয়ে z এর ভ্যালু প্রিন্ট করব। আলটিমেটলি কিভাবে সেম এটা করা আর একটা লাইনে প্রিন্ট করা সেম। এটা একটা ভ্যারিয়েবলে রেখে আমি প্রিন্ট করলাম, সিস্টেম ডট প্রিন্টলন করব z, লিখে দিই এইটা যে প্রিন্ট করবে। আর আমি যদি সিস্টেম আউট ডট প্রিন্টলন মাই ওবিজে ডট x লিখি তাহলে হচ্ছে সেম প্রিন্ট হবে। এই দুইটা সেম প্রিন্ট করবে, একটু সবাই খেয়াল করবে, এই দুইটা সেম কাজই করতেছে। এখানে আমি জাস্ট কি করতেছি, z ভ্যারিয়েবলে এই জিনিসটা রেখে দিচ্ছি x এর ভ্যালুটা, আর এখানে প্রিন্ট করতেছে, আর এখানে ডিরেক্ট প্রিন্ট করতেছে, সেম জিনিস। এখন এইখানে ভ্যালু প্রিন্ট যদি আমরা করি তাহলে রেজাল্টটা কি আসবে, ভ্যালুটা কি প্রিন্ট হবে, 5। এটা কি সবাই বুঝতে পারতেছেন? কারণ এইখানে ক্লাসের মধ্যে যে x টা আমি নিয়ে কাজ করতেছি, x টার ভ্যালু আমি ফার্স্টে ক্লাসেই দিয়ে দিছি 5। সো যখন আমি x এর ভ্যালুটা প্রিন্ট করব অবজেক্টের থ্রুতে তখন এটা কিন্তু 5 হবে। আমি যদি আরেকটা ক্রিয়েট করি অবজেক্ট, তাহলে আমি সাপোজ আরেকটা নাম দিলাম, স্যার এখানে একটা স্ট্রিং দিতে হবে। কোথায় এই যে এটা, হ্যাঁ একটা আর্গুমেন্ট পাস হয়, যে আর্গুমেন্টে স্ট্রিং আকারে যায়। সো আমাকে প্রথমে স্ট্রিং দিতে হবে, স্ট্রিং টাইপ দিতে হবে। স্ট্রিং টাইপের এখানে হচ্ছে ক্যাপিটাল এস দিতে হবে। আমরা আগে ক্যারেক্টার টাইপ করছি না, ক্যারেক্টার অ্যারে দিয়ে হচ্ছে স্ট্রিং করছি না, এভাবে ক্যারেক্টার দিয়ে। বাট এখানে জাভাতে আমাদের ডিরেক্ট ওবিতে ডিরেক্ট স্ট্রিংটা স্ট্রিং টাইপে লিখে, স্ট্রিং লিখলে ওটা স্ট্রিং হিসেবে কাউন্ট করে। এটা ক্যারেক্টার দিয়ে অ্যারে হিসেবে নিতে হয়। হ্যাঁ ভ্যারিয়েবলস গুলো বলে কি এগুলো আমরা যখন কোশ্চেন অ্যানসার লিখবো তখন বুঝতে পারবো। আচ্ছা এখন যদি আমি এখানে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, মেইন, সাপোজ এই অবজেক্টের নাম দিলাম হচ্ছে মাই ওবিজে 2। এখানে কি করব, নিউ মেইন দিয়ে দিলাম। সেম জিনিসটা যদি আমি এখানে প্রিন্ট করি, আমি চাই এখন অবজেক্ট 2 এর মাধ্যমে হচ্ছে আমি x এর ভ্যালুটা প্রিন্ট করব। তাহলে আমাকে কি লিখতে হবে বলেন তো, my obj2.x এক্স্যাক্টলি এটাই লিখব, my obj2.x। তার মানে আমি 2 নম্বর অবজেক্টের x যে ক্লাসের মধ্যে ভ্যালুটা আছে ওইটা নিব। এখন আমি যদি এরকম করি যে এইখানে my obj x এর ভ্যালু যদি চেঞ্জ করে ফেলি সামহাউ, এটা আমরা পরবর্তীতে দেখব, তাহলে কিন্তু my obj2 এর x এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে। কিন্তু 2 আলাদা অবজেক্ট, 1 আলাদা অবজেক্ট, দুইটার কিন্তু ভ্যালু আলাদা, ডিজাইন সেম কিন্তু ভ্যালু কিন্তু দুইটা দুই জায়গায় আছে, দুই স্পেস আছে। সো দুইটা কিন্তু ডিফারেন্ট কাজ করে। এইটুকু বুঝা গেছে? তাহলে মোটামুটি আমরা ক্লাস আর অবজেক্ট সম্পর্কে অনেক কিছু জেনে গেছি। আচ্ছা এইখানে যে এডিটরটা আমরা ইউজ করব আমাদের ল্যাবে যদি আমি বলতাম, তারপর আপনারা বলছেন একটু বলে দেই সবাইকে, যেটা ইনস্টল করে ফেলবেন সেটা হচ্ছে Eclipse। Eclipse IDE বলে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সো
এই Eclipse IDE হচ্ছে আমরা ইনস্টল করব, এটার মধ্যে হচ্ছে কোড। যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড জাভা প্রোগ্রামিং এ শিখব, সো এখানে যখন ইনস্টল করতে যাবেন আপনাকে অনেকগুলো অপশন দিবে। আপনি Eclipse কিসের জন্য ইনস্টল করতে যাচ্ছেন, এখানে লিখবেন Eclipse ফর জাভা ডেভেলপারস, ওইটা দিয়ে ইনস্টল করবেন। তাহলে জাভার যে জাভার এটাকে কম্পাইলার বলে না, এটাকে বলা হচ্ছে ইন্টারপ্রেটার। এরকম হয় না, খুব ভুল করে থাকতে পারে ইন্টারপ্রেটার এটাই। সো ওইটাকে আমরা কম্পাইলার বলি না, ইন্টারপ্রেটার বলি, কারণ এটার মধ্যে দুটো ডিফারেন্স আছে, কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে একটু ডিফারেন্স আছে। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? স্যার, সো মোটামুটি লেকচার 1 শেষ, লেকচার 2 আমরা একটু শুরু করি। জাস্ট একটু দেখি ক্লাস আর অবজেক্টে কোনো সমস্যা নাই দাদা? সমস্যা না থাকলে আমরা একটু জাভার হালকা একটু দেখি আজকে। হোয়াট ইজ জাভা? জাভা সম্পর্কে আইডিয়া আছে কারো? এই আপনার তো বলা উচিত, আপনারা সকেট প্রোগ্রামিং করছেন, ইন্টারেস্টিং জিনিস বলেন। এটা তো জাভা সকেট প্রোগ্রামিং, সি দিয়ে করছেন। আচ্ছা, তাহলে আপনি বেঁচে গেছেন। আচ্ছা, কেউ বলতে পারেন জাভা কি জিনিস? বলেন, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অনেক কিছু অনেক কিছু জাভা এখনো অনেক চলতেছে। যাই হোক, আস্তে আস্তে দেখতে হবে কি কাজ করে। এটা আপনারা সবাই জানেন, জানেন না? হোয়াট ইজ প্রোগ্রামিং? বলেন, হোয়াট ইজ প্রোগ্রামিং? আমি দেখাবো, বলেন। স্যার, যে সেট অফ ইনস্ট্রাকশন কম্পিউটার দেখে বলছেন না? বলেন। স্যার, কম্পিউটারকে বোঝানোর জন্য কিছু কোড আমি জানি যে আমরা বাংলা করতে পারি। কিছু কোড কম্পিউটারকে বুঝাইতে হবে না। কি স্যার? এই বলছিল স্যার, কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বুঝে না স্যার। কম্পিউটারকে বুঝাইতে হবে। তাহলে আপনি কিভাবে বোঝাচ্ছেন? জাভাতে তো আপনি 0 আর 1 দেখলেন না, আপনি তো লিখলেন এই পাবলিক স্ট্যাটিক এটা কম্পাইলার দিয়ে অটোমেটিক্যালি কম্পাইলার তো নাই জাভা। ইন্টারপ্রেটার দিয়ে অটোমেটিক্যালি 0 ইন্টারপ্রেটার কি? বলেন। আল্লাহ, ঘুম চলে গেছে স্যার। প্রোগ্রামিং কি জিনিস? হোয়াট ইজ প্রোগ্রামিং? আ সেট অফ ইনস্ট্রাকশন। এটা আপনারা সবাই জানেন। সেট অফ ইনস্ট্রাকশন অথবা ডিভাইস টু পারফর্ম টাস্ক। তার মানে কম্পিউটারকে আমি কিছু ইনস্ট্রাকশন দেই, ইনস্ট্রাকশন দিয়ে কিছু একটা কাজ করতে হবে। বেসিক্যালি বলতে গেলে কম্পিউটারে কামলা কাটানোর জন্য যেটা কাজ করি সেটা হচ্ছে প্রোগ্রামিং। সো কম্পিউটারকে আবার কামলা বানাইতে হবে। এখন কামলা বানাইতে হলে আমাকে শিখাইতে হবে ওকে যে তুমি এইভাবে কাজ করো। আর সে কামলা হচ্ছে গিয়ে মনে করেন ও আর কিছু বুঝে নেয়। কামলাটা হচ্ছে আপনার ধরেন আফ্রিকার কোন একটা জঙ্গল, ভাই কেউ মাইন্ড করেন না, কেউ যদি আছে, সো আফ্রিকার কোন একটা জঙ্গলের লোক আসছে, সে হচ্ছে ওর ভাষা কিছু বুঝে না। সো আপনাকে ওকেই বুঝাইতে হবে, ও শিখবেও না। সো ওর ভাষাটাই আপনাকে বুঝাইতে হবে। কিন্তু ও কি বুঝে? 0 আর 1। আপনার হার্ডওয়্যার বুঝে 0 আর 1, আর কিছু বুঝে না। সো আমাদের কি করতে হবে? ইনস্ট্রাকশনটা এমনভাবে ক্রিয়েট করতে হবে, একটা রুলস মেইনটেইন করে, যেটাকে কোনো একটা জিনিস কনভার্ট করে 0 আর 1 এ কনভার্ট করতে পারে। সো আমরা কি এই জন্য কি 3টা ল্যাঙ্গুয়েজ ইউজ করি? আচ্ছা, এই জিনিসটা এখানে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে ইনস্ট্রাকশন তো আমরা দেই, কিন্তু কথা হচ্ছে আমাদের ডিভাইসগুলো 0 আর 1 ছাড়া কিছু বুঝে না। তাহলে কি আমরা সারাদিন 0 আর 1ই লিখবো? এখন মনে করেন 0 আর 1 লিখছেন, আপনি মনে করেন একটা কমান্ড দিচ্ছেন 1 1 1 0 0 1 1 1 0, এরকম করে অনেক বড় কমান্ড। যেই কমান্ড দিচ্ছেন কোনো প্রবলেম নেই, আপনি লিখলেন সারাদিন বসে বসে, কিন্তু মাঝখানে একটা 1 এর জায়গায় আপনি এখানে ভুলে 0 দিয়ে দিচ্ছেন, নিকল পেটটা শেষ ধ্বংস। আপনি সারাদিন বসে যে কাজটা করলেন, যে বড় একটা কমান্ড লিখলেন 0 1 এর মাঝখানে একটা 1 এর জায়গায় 0 হয়ে গেছে, দেখে আপনার আউটপুট ভুল আসতেছে, আপনি মিলাতে পারতেছেন না। সো এই 0 1 টাকে সলিউশন করার জন্যই ল্যাঙ্গুয়েজগুলোকে আপডেট করা হয়েছে। ফার্স্টে ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ, একদম ফার্স্টে সার্কিটের মধ্যে 0 1 দিত, আপনারা দেখতেছেন যে না এটা দিয়ে হচ্ছে না। আপডেট করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে চলে আসলো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যখন আসলো কি করলো? তারা একটা কনভার্টার বানাইলো বা ট্রান্সলেটর বানাইলো। আমরা যেমন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরের মতো ইউজ করি, সো এরকম কনভার্টার বা ট্রান্সলেটর বানালো যে আমি অবজেক্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করব, ওইটাকে কনভার্ট করে সে হচ্ছে 0 আর 1 এ কনভার্ট করবে। সো স্পেসিফিকলি আমি বলে দিলাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেহেতু অনেকটা এরকম করবে না, করে ধরেন মুভ ax, bx, সে ax এর একটা ভ্যালু 0 0 1 1 এরকম করে রাখছে ফিক্স, যে x এর মধ্যে এই ভ্যালুগুলো আসবে এটা আসবে, bx এর
এরকম আসবে। সে ফিক্স কিছু গাইডলাইন দিয়ে ভ্যালুগুলো চেঞ্জ করে 0 কনভার্ট করে। সুবিধা কি, আমি লিখবো এটা কিন্তু সে কনভার্ট করে 0 কনভার্ট করে দেবে। তার মানে আমার এররটা কম আসবে। আমি যদি নিজে কনভার্ট করতে যাই এতগুলো সেম জিনিস লিখতে গেলে আমার ভুল হতে পারে। এই জন্য আসলে অ্যাসেম্বলিতে যখন কাজ করলাম দেখলাম অ্যাসেম্বলিটাও অনেক করি। অ্যাসেম্বলিটাও করতে গেলেও অনেক কমপ্লেক্স, অনেক কিছু লেখা লাগতেছে। অ্যাসেম্বলি দেখবেন যখন আপনারা করবেন দেখবেন যে সি প্রোগ্রামিং বা জাভা থেকে একটু কমপ্লেক্স বলতে অনেক কিছু লেখা লাগতেছে একটা লাইন এক্সিকিউট করার জন্য। যদি এবার আমি করাচ্ছি আমাদের বড় ভাইদের, সো এরকম করা লাগতেছে। তখন কি করলো যে না এটা তো হবে না, তখন আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে চলে যাবে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেলে চলে যেতে হবে, যে জিনিসটা হচ্ছে কি আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখতেছি ইংলিশের মতো একটা রেগুলার যে ইংলিশ ইউজ করি ওইটার মতো। সো তখন আমরা কি করি, চলে আসলাম মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে চলে আসলাম অ্যাসেম্বলিতে, অ্যাসেম্বলি থেকে চলে আসলাম হাই লেভেল। সো এই ভ্যারিয়েবলগুলো আমরা একটু দেখি। মেশিন ল্যাঙ্গুয়েজ আমরা সবাই জানি যে এটা কি সেন্ড ইনস্ট্রাকশন ইন বাইনারি ফরম্যাট। বাইনারি ফরম্যাট হচ্ছে 0 or 1। আর অ্যাসেম্বলি প্রোগ্রামিং এ কি করতেছি, সেম কোড ইনস্টেড অফ বাইনারি কোড। বাইনারি কোডের জায়গায় হচ্ছে আমি অ্যাসেম্বলি কোড লিখি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিছু কোড হচ্ছে আমরা লিখি। আর এইখানে বলা হচ্ছে নিড অ্যাসেম্বলার টু কনভার্ট টু বাইনারি। এই যে অ্যাসেম্বলির যে কনভার্সনটা হয় অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে যে 0 কনভার্ট করে এটা করা হচ্ছে অ্যাসেম্বলার্স। অ্যাসেম্বলার্স আর আমরা সি তে যে করছিলাম সেটাকে আমরা বলতাম কম্পাইলার। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলার। সে তার কাজ কি ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে বাইনারি কনভার্ট করে। এরপরও যখন আমাদের মন বললো না যে এটা অনেক কঠিন হয়ে যায়, তখন আমরা কি করলাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইনভেন্ট করলাম। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, কোড ইজ ক্লোজ টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো সবাই জানেন এটা কম বেশি। নিড কম্পাইলার টু কনভার্ট টু বাইনারি। তার মানে এখন কম্পাইলার কাজ করতেছে, কম্পাইলার কি করতেছে চেঞ্জ করে ওইটাকে বাইনারিতে নিয়ে আসে। তার মানে এখন আর অ্যাসেম্বলার কাজ করে না, এখন কাজ করে কম্পাইলার। এই কম্পাইলার কথা বলতেছিলাম জাভাতে ইয়েস কাজ করে ইন্টারপ্রেটার। এটা বুঝতে হবে দুটো ডিফারেন্স। সো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে তিনটা টাইপ আমরা দেখতেছিলাম। টাইপগুলো কি, নন স্ট্রাকচারড, স্ট্রাকচার, অবজেক্ট ওরিয়েন্টেড। নন স্ট্রাকচারটা তো হচ্ছে কি করে দেখো, নন স্ট্রাকচারটা কি, স্প্যাগেটি কোড। স্প্যাগেটি মানে হচ্ছে নুডলস, আগাও নাই মাথাও নাই, কিছু বুঝে পাচ্ছি না, কোথা থেকে শুরু কোথা থেকে শেষ যায় না এরকম। সো এইটা কি, এইটাকে বলছে সিকোয়েন্সিয়াল, হ্যাজ টু গো টু কল বেসিক অর্ডার। সো সিকোয়েন্সিয়াল ঠিক আছে, 1 by 1 লাইন লিখতেছি, বাট কোন লাইন কোন জায়গায় লিখতেছি হচ্ছে মাঝখানে গো টু দিয়ে আমি কোন জায়গায় চলে যাচ্ছি, কখন রিটার্ন করতেছি, এগুলো কোনো ঠিকানা নেই। সো এটা একটু অগোছালো বলতে পারে। এইটার কিছু एग्जांपल হচ্ছে কল বল, এখানে বেসিক আছে, ভিজুয়াল বেসিক হচ্ছে অনেক আগে ইউজ হতো, তারপর হচ্ছে ফরডান, এগুলো অনেক আগে ইউজ হতো, এখন আর তেমন একটা ইউজ হয় না। তারপর আমরা যেটা শিখছি হচ্ছে স্ট্রাকচার আর প্রসিডিউর। এটাতে আমরা কি শিখছি, দেখেন সাবরুটিন অফ ফাংশন, ফাংশন ইউজ করছি না, এটাকে সাবরুটিন বলা হচ্ছে, যে আমরা ছোট ছোট ডিভাইড করে ফাংশন ইউজ করছি। ইমপ্রুভিং দ্য ক্ল্যারিটি, কোয়ালিটি এন্ড ডেভেলপমেন্ট টাইম। সো এটা কি করতেছে, ক্ল্যারিটি বা ডেভেলপমেন্ট টাইমটা কমাচ্ছে, কোয়ালিটি ইমপ্রুভ করতেছে, আপনি ইজিলি বুঝতে পারতেছেন। এইটার एग्जांपल হচ্ছে সি আর প্যাসকেল। প্যাসকেল আমরা তেমন একটা ইউজ করি না, সিটাই আমরা ইউজ করি, এগুলো অনেক আগে প্যাসকেল। আর লাস্ট হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অলরেডি আমরা জেনে আসছি, এটার মধ্যে কি হয়, ল্যাঙ্গুয়েজ মডেল অর্গানাইজ অ্যারাউন্ড অবজেক্ট। অবজেক্টের মাধ্যমে হচ্ছে পুরো ডিজাইন করা, রাদার দ্যান অ্যাকশন এন্ড ডেটা দ্যাট অবজেক্ট। আর এখানে বলছে হিস্টোরিক্যালি এ প্রোগ্রাম হ্যাজ বিন viewed as a logical procedure that takes input data, processes and procedures output data. আচ্ছা এইখানে বলছে যে ডাটা প্রসেসের কাজ হচ্ছে, ডাটা প্রসেস নেয়, প্রসেস করে লজিক্যালি, তারপর আউটপুট দেখায়। এটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মনে হয়। এটার एग्जांपल হচ্ছে জাভা, সি প্লাস প্লাস। এটা কি আপনারা জানেন, আমি ছোটবেলায় জানতাম এটা সি হ্যাশ। সি হ্যাশ হলে সি শার্প, আমি জানতাম আমি তো সি শার্প বুঝি এভাবে লেখা, সি তারপর হচ্ছে শার্প, এরকম ভাবে হয়তো লেখা। আপনারা আমার থেকে অনেক অ্যাডভান্স। আচ্ছা আজকে জাস্ট আমরা এই ইন্ট্রোডাকশনটা দেখি, জাভার একটু নাম টাম শুনি, জাভার
সো জাভা জিনিসটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ইউজড টু বিল্ড সফটওয়্যার এটা আমরা সবাই জানি যে জিনিসটা আপনারা বলতে পারলাম না এটা খুবই বাজে ছিল যে অলসো অ্যান অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এন্ড ডিপ্লয়মেন্ট এনভায়রনমেন্ট জাভা শুধুমাত্র কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না সেটা একটা এনভায়রনমেন্ট কি যে এনভায়রনমেন্টে আপনি কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন যেটা আমরা পরবর্তীতে দেখব জেডিকে তারপর হচ্ছে জিআরই এরকম কিছু এনভায়রনমেন্ট সে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখে একটা এনভায়রনমেন্ট সে মেক করে যেটাতে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন ডিপ্লয় করতে পারবেন এটা আমরা আস্তে আস্তে দেখব লাস্টে বলা আছে help us visualize the program in real life terms রিয়েল লাইফে প্রোগ্রামটা করার জন্য আমাদের হেল্প করে আর আরেকটা জিনিস বলা আছে syntax of java is similar to c and c++ based language তার মানে c আর c++ এর মতই হচ্ছে syntax সো c আপনারা করে আসছেন আর c++ মনে করতেছেন cp তে মনে করুন cp ক্লাস হইছে আপনাদের না cp কোর্স দেয় নাই আরে দিল তাহলে আচ্ছা যাই হোক, আপনারা কি বললেন কি দিছে যাই হোক cp যদি দিয়ে থাকে ওইখানে c++ করবেন সো c আর c++ এর মতই অনেকটা সো যেহেতু জাভা c আর c++ এর মতই সো আপনাদের করতে একটু ইজি হবে আচ্ছা নেক্সট আসি জাভার হিস্টরি ফাদার অফ জাভা এই যে লোকটা জেমস গসলিং 1955 হ্যাঁ 45 সালে তো আপনি একটু কাউন্ট করেন ওনার বয়স কত মরে নেই না, না, 69 আপনি এখন বেঁচে আছেন। 69 কত 1955 69 স্যার 69 ওইদিকে 45 এদিকে 24 হ্যাঁ, এরকম কিছু একটা হবে। না অত বেশিও না আমি ভাবছিলাম অনেক বেশি 69 is fine সো এই লোকটাই হচ্ছে বেসিক্যালি জাভার আবিষ্কার করছে এন্ড মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাকে একজন জিজ্ঞেস করছিল জাভা লোগোটা এখন কেন? চায়ের কাপড় চায়ের কাপড় মতো না কেন ঠিক আছে বাট জাভার আমি ওইটা বলি না জাভা কেন নাম দিয়েছে জাভার একটা ফুল ফর্ম আছে জাভা বাট লোগোটা এমন কেন বলতে পারেন স্যার চা খেতে খেতে এই প্রোগ্রাম বিশ্বাস করুন এটাই true. আমি এই জিনিসটা জানতাম না আমি যখন পড়াইতে যাই তখন আপনাদের মধ্যে থেকে একজন আমাকে কোশ্চেন করছে আমার কখনো কিউরিওসিটি আসে না যে জাভার লোগোটা কাপের মতো কেন দেখতে আমাকে কোশ্চেন করছে স্যার এই লোগোটা দেখতে এরকম চায়ের মতো স্যার লোগো দেখতে এখন কেমন এইটা কখনো কেউ রিসার্চ করে না কারণ আমার মন চাইছে আমি একটা বাটারফ্লাই লোগো দিব আমি দিয়ে দিচ্ছি শেষ। এটা আমার ইচ্ছা কিন্তু এটা কেন বানাইছে জানি না তো আমি এটা নিয়ে সার্চ করলাম দেখলাম যে আচ্ছা জাভার কাপের লোগো এমন কেন কাপের মতো কেন সো এখানে আমি দেখতেছিলাম জাভা যে ডেভেলপার করে একটা জেমস গসলিন আছে এটা একটা হিস্টরি আপনারা পড়বেন একটু পরে সো জেমস গসলিন হচ্ছে এন্ড তার যে টিম ছিল ওরা ডেভেলপ করার সময় প্রচুর পরিমাণে কফি খাইতো প্রচুর পরিমাণে অত চা খাইতো না কফি খাইতো সো এই কফি খেতে খেতে ওদের মাথায় চলে আসছে যে এত পরিমাণ কফি খেয়েছে যে এটা লোগোই হচ্ছে তার কফি খেতে দিয়েছে কফির কাপে সে সো এটা অ্যাকচুয়ালি ট্রাপ যেটা আস্তে আস্তে বললাম এটাই অ্যাকচুয়ালি রিয়েল কাহিনী এটা আমি নিজেও জানতাম না সো এই জেমস গসলিন হচ্ছে ফাদার অফ জাভা তাকে দ্য ফাদার অফ জাভা বলা হয় এটা হচ্ছে ফার্স্ট সে ডিজাইন করছে ডিজাইন করে হচ্ছে এটা ডেভেলপ করছে হি ইজ কারেন্টলি চিফ টেকনোলজি অফিসার এট সান মাইক্রোসিস্টেম এই সান মাইক্রোসিস্টেমের হাত ধরেই জাভা চলে আসছে সো ওনার এটা হচ্ছে চিফ টেকনোলজি অফিসার তো তার মাধ্যমে হচ্ছে জাভার এনটিএমআই পুরো ওয়ার্ল্ড এইটার একটা হিস্টোরি আছে আজকে ঠিক আছে থাক আজকে এই পর্যন্ত